আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে সিকিউ সিরিজে স্বাগতম। তোমরা এইচএসসি 26 ব্যাচ আর 27 ব্যাচ তোমরা অনেকেই কর্মমুখী রসায়নটা পড়েছো। তোমরা হয়তো এটা মনে করো যে কর্মমুখী রসায়নটা হয়তো তোমার রিডিং চ্যাপ্টার, হয়তো এর মধ্যে কেমিস্ট্রির তেমন কিছু নেই। আসলে এই কথাটা একটু তুমি যদি বইটা খুলে পড়তে যাও তাহলে একটু ভাবতে হবে তোমাকে যে ওর ভিতরে কত কিছু দেওয়া আছে। তার মধ্যে আজকে আমি তোমাদেরকে বোর্ডের একটা সিকিউ সলভ করাবো, এমনকি তোমাদেরকে বুয়েট এবং সিকিউরিটের কিছু কোশ্চেন দেখাবো যেগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে আসলে এই চ্যাপ্টারের মধ্যে কত ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আর কত বেসিক ইনফরমেশন আছে। আজকে তোমাদের শেখাবো হচ্ছে আমি তোমার হচ্ছে আজকে লেকচার 1 আমাদের, হ্যাঁ আজকে লেকচার 1 কর্মমুখী রসায়ন। আজকে আমরা শিখবো হচ্ছে কিলেটিং এজেন্ট। চলো স্টার্ট করি। আমরা ফার্স্টে টপিকটা হচ্ছে কি কিলেটিং এজেন্ট। এই কিলেটিং এজেন্ট জিনিসটাকে আগে আমার এটা শিখতে হবে। কিলেটিং এজেন্টটা যদি আমি ভালো মতো বুঝতে পারি তাহলে এখান থেকে আসা সিকিউটা আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। দেখো একটা জিনিস ফলো করে তোমরা, সিকিউটা কীভাবে আসছে, রাজশাহী বোর্ড 25 সালেও আসছে। দেখো রাজশাহী বোর্ড 25 সালেও আসছে, এমনকি ময়মনসিংহ বোর্ড 25 সালেও আসছে। মনে রাখবা কোশ্চেন কিন্তু এখন গতানুগতিক ধারার বাইরে আসবে, কারণ বিগত বছর শুধু বিগত বছর আমরা দেখছি যে তোমার কোশ্চেনগুলো কিন্তু একদম হুবহু রিপিট করে দিত, একই কোশ্চেন বারবার আসতো। কিন্তু এখন কোশ্চেনের মধ্যে কিন্তু নতুনত্ব আসতেছে। দেখো 25 সালে এই গতবারও কিন্তু কোশ্চেন কিন্তু নতুন নতুন কোশ্চেন করছে, যেগুলো আমরা স্কেপ করে যাই এগুলোই পরীক্ষা আসে। ইডিটিএ উদ্দীপকে ছিল, আমি একটা সৃজনশীল খণ্ড কেটে আনছি, উদ্দীপকে ছিল ইডিটিএ দেওয়া ছিল। প্রশ্ন ছিল যে উপরে উল্লেখিত কিলেটিং এজেন্ট কিভাবে খাদ্য সংরক্ষণ করে, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করার জন্য আমাদের বেসিক ইনফরমেশন কিছু জানতে হবে। তো চলো আমরা এই সিকিউটা পরে সলভ করব, আগে বেসিক শিখে আসি যে ইডিটিএ কি আর কিলেটিং এজেন্টটা বা কি। দেখো আমি এখানে সুন্দর করে নোট করে রাখছি যে খাদ্যবস্তুতে বিদ্যমান বিভিন্ন অবস্থান্তর মৌল। তোমরা সবাই জানো যে অবস্থান্তর মৌল জিনিসটা আসলে কি। মনে রাখবা যে অবস্থান্তর মৌল হলো সেই মৌলগুলো যে মৌলগুলো হলো ডি ব্লকের অন্তর্ভুক্ত। এমনকি তাদের একটি সুস্থিত আয়নের ভেতরে যদি তোমার 1 থেকে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন অর্থাৎ অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে, তাহলে সেই সকল ডি ব্লক মৌলগুলোকে আমরা সাধারণত অবস্থান্তর মৌল বলি। কারণ বলছে যে খাদ্যবস্তুতে বিদ্যমান অবস্থান্তর মৌল। মনে রাখবা খাদ্যবস্তুর মধ্যে আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 3+, কপার 2+, এই যে এই আয়নগুলো কিন্তু অবস্থান করে। এগুলো প্রত্যেকজনই কিন্তু এক একটা অবস্থান্তর মৌল। কারণ প্রশ্ন হলো এই অবস্থান্তর মৌল কি পরিমাণ থাকে। এই অবস্থান্তর মৌলগুলো থাকে হচ্ছে খুবই অল্প পরিমাণে। যে অল্প পরিমাণ থাকে জন্য এগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট। কি বলা হয়? ট্রেস এলিমেন্ট। এই অল্প পরিমাণে এই খাদ্যবস্তুর মধ্যে থেকে সে খাবারটাকে নষ্ট করতে সহায়তা করে। মনে রাখবা এই যে এই Fe2+, Fe3+, কোবাল্ট 3+ বা কপার 2+, এই আয়নগুলো 2টা কাজ করে খাবার নষ্ট করতে গেলে। 1 নাম্বার মনে রাখবা এরা আরও একটা কথা বলিনি তোমাকে, আগে কাজ দুটা পরে বলি। মনে রাখবা এই যে মৌলগুলো অবস্থান্তর মৌল, তোমরা অবস্থান্তর মৌলের কিন্তু মোট 5টা বৈশিষ্ট্য শিখছো। যে এরা প্যারাচম্বুক ধর্ম হিসেবে কাজ করে, মানে প্যারাচম্বুক পদার্থ হিসেবে কাজ করে, এরা জটিল যৌগ গঠন করতে পারে, এরা জটিল আয়ন গঠন করতে পারে, এরা কিন্তু প্রভাবক রূপেও ক্রিয়া করে। যেহেতু এরা প্রভাবক রূপে ক্রিয়া করে, এই জায়গাটাই হলো এইখানকার মূল আকর্ষণ। মনে রাখবা এই ট্রেস এলিমেন্ট অর্থাৎ এই যে এই অবস্থান্তর মৌলগুলো এরা খাদ্যবস্তুর ভিতরে ঢোকার পরে এরা প্রভাবকের মতো কাজ করে। অর্থাৎ এরা খাদ্য পচনে প্রভাবক হিসেবে কাজ করে। আর 2 নাম্বার গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো মনে রাখবা যে এরা ভিটামিন নষ্ট করে। নিচে লিখি আমি, এরা খাদ্যবস্তুর খাদ্যের ভিটামিন নষ্ট করে। তাহলে মনে রাখবো কি অবস্থান্তর মৌল কারা, আমরা কিন্তু আগে থেকে জানি 3 নম্বর চ্যাপ্টারে। এই অবস্থান্তর মৌলগুলো খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণ থাকে। যেহেতু অবস্থান্তর মৌলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরা প্রভাবক রূপে কাজ করে। কি করে? বিক্রিয়ার গতিটাকে বাড়ায় দেয়। অর্থাৎ খাদ্যটা যে পচে যাচ্ছে, খাদ্যটা যে পচতে সহায়তা করে অক্সিজেন, তোমরা সবাই জানো পানি, অক্সিজেন এগুলো পচতে সহায়তা করে। এই খাদ্যটা যে পচে যাচ্ছে, এই খাদ্যর এই পচন ক্রিয়াটাকে এরা কি করে? প্রভাবিত করে, যার ফলে খাদ্য দ্রুত পচে যায়। আর নাম্বার 2, খাদ্যের ভিতর যে ভিটামিনগুলো আছে, ভিটামিন বি বা ভিটামিন সি যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলোকে সে দ্রুত নষ্ট করে দেয়।
তো খাদ্যের ভিটামিন যদি নষ্ট হয়ে যায়, খাদ্য যদি দ্রুত পচে যায়, তাহলে খাদ্য কি আর খাওয়া যাবে না, খাদ্য কিন্তু নষ্ট হবে। এটাই আজকের আমাদের পড়া যে খাদ্য বস্তুতে কিভাবে ক্লিডিং এজেন্ট কাজ করে। তাই মনে রাখবা, খাদ্য বস্তুতে বিদ্যমান বিভিন্ন অবস্থান্তর মৌলের আয়নকে, এই অবস্থান্তর মৌলের আয়নকে দুই বা ততোধিক কি বন্ধন, সন্নিবেশ বন্ধন। ভাইয়া মনে রাখবা, সন্নিবেশ বন্ধন অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধন। একটা জিনিস মাথায় রেখো, ধরো এ আর বি দুইটা অধাতু। এ মনে করো এখানে একটা ইলেকট্রন দিল, বি এখানে একটা ইলেকট্রন দিল, এই যে বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। তোমরা সবাই জানো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়। এই কাজটাই যদি এরকম হয় যে এ আছে বি আছে, এ এর মনে করো মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন বি এর দিকে সে একাই ধাক্কা দিয়ে দিবে। এক কথা, বি এর কোনো ইলেকট্রন মনে করো নাই, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই বা শেয়ার করার মতো কোনো ইলেকট্রন নাই, এ নিজেই তার দুইটা ইলেকট্রনকে বি এর দিকে ঠেলে দিয়ে দুইজন মিলে এই ইলেকট্রন দুইটা শেয়ার করবে। এক কথা, একজনই যদি দুইটি ইলেকট্রন দিয়ে দুইজন মিলে শেয়ার করে, এই ধরনের বন্ধনকে বলা হয় কি বন্ধন বলো তো, সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়, এই যৌগগুলোকেই বলা হয় হলো কিলেটিং এজেন্ট। আমি আবারও বলি, খাদ্যবস্তুর ভেতরে যে অবস্থান্তর তোমার হচ্ছে আয়নগুলো থাকবে, এই যে অবস্থান্তর আয়নগুলো, এই আয়নগুলোকে তুমি যে রাসায়নিক পদার্থ দিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারবা, ওই রাসায়নিক বন্ধনটাকেই তোমার এই পদার্থটাকেই বলা হবে কি বলতো, তোমার কিলেটিং এজেন্ট। এক কথা, একটা মজার জিনিস ফলো করতো, এই আয়নগুলো যদি খাদ্যকে দ্রুত পচায় ফেলে আর খাদ্যের ভিটামিন নষ্ট করে ফেলে, তাহলে খাদ্য খাওয়া যাবে না, আর খাদ্য কিন্তু অপচয় হবে। তাহলে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে হচ্ছে যে তুমি এমন একটা রাসায়নিক যৌগ ওই খাবারের মধ্যে দিয়ে দিবা, যে রাসায়নিক পদার্থটা এই যে আয়নগুলো আছে না, এই আয়নগুলোর সাথে বন্ধন তৈরি করে ফেলবে। বন্ধন তৈরি করে এর যে কার্যকারিতা, এই কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে কিন্তু আর প্রভাবক রূপে কাজ করতে পারবে না। প্রভাবক রূপে কাজ করতে না পারলে সে কিন্তু খাদ্যটা আর পচাতেও পারবে না, এমনকি সে ভিটামিনকে নষ্ট করতে পারবে না। তাহলে কিলেটিং এজেন্টের মূল কাজ হলো সে তার এই কার্যকারিতাটা, এই কিলেটিং এজেন্টের কাজ হলো এই তোমার অবস্থান্তর মৌলের কার্যকারিতাটা কী করে দেওয়া, নষ্ট করে দেওয়া। নষ্ট সে কীভাবে করে? কোন বন্ধনের সাহায্যে? সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। যদি সন্নিবেশ বন্ধন সে গঠন করে ফেলতে পারে ওই রাসায়নিক পদার্থটা, তাহলে পরে এর কার্যকারিতা নষ্ট হবে, ফলে সে খাদ্যও নষ্ট করতে পারবে না, এমনকি সে ভিটামিনও নষ্ট করতে পারবে না, এক কথা প্রভাবগ্রহেও কাজ করতে পারবে না। এরকম কিছু তোমার কিলেটিং এজেন্ট আছে, যেমন ইডিটিএ, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট। আমি গঠন সহ শেখাচ্ছি তোমাকে। ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, আজকের পর থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ মনে রাখো, বোর্ড পরীক্ষা আসতে পারে। ইডিটিএ হচ্ছে মনে রাখবা সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট। আবারও বলি, ইডিটিএ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট। এটা যৌগ কিন্তু, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, আমি একটু পরে তোমাকে শেখাচ্ছি। এছাড়াও আরও কিছু যৌগ ব্যবহার করা হয় কিলেটিং এজেন্ট রূপে, যেমন ইডিএ, ইথিলিন ডাইয়ামিন, ফিলাইন হাইড্রোজেন তার সঙ্গে দেওয়া আছে, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম তোমার ইরিটেট, এছাড়াও তোমার হচ্ছে ক্যালসিয়াম কি ইরিটেট, এছাড়াও ট্রাইসোডিয়াম ইরিটেট বিশেষভাবে কি উল্লেখযোগ্য। নামগুলো মনে রেখো, এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি কিলেটিং এজেন্ট আসতে পারে কিন্তু। চলো এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। তাহলে আমরা কিলেটিং এজেন্ট বুঝলাম, আর কিলেটিং এজেন্ট রূপে কাজ করে কে? ইডিডিএ কাজ করে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে এটাও আসে অনেক সময়, ইডিএও আসে। তো আমরা চলো এটা নতুন স্লাইড নেই। হ্যাঁ চলো, এই স্লাইডে আমরা শিখব হচ্ছে, দেখো ইডিটিএ এর সংকেতটা আসলে কি, বা এটা কীরকম যৌগ? দেখো CH2 দুই পাশে দুইটা, মাঝখানে CH2 দিবা, মাঝখানে দুই পাশে দুইটা নাইট্রোজেন দিয়ে দিবা। তোমরা সবাই কিন্তু জৈব যৌগ জানো, নাইট্রোজেনের হাত কয়টা? 3টা, 3 হাত। এরও কয় হাত? 3 হাত। কার্বনের হাত 4টা, দুই হাতে দুইটা হাইড্রোজেন বইছে, দুই হাত দিয়ে কার্বনকে ধরছে, সেম একই রকম। এবার এই যে 4টা পাশ, এই 4 পাশে দেখো তো ভাইয়া CH3COOH, তোমরা সবাই জানো এটা হলো অ্যাসিডিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসিডিক অ্যাসিড থেকে তুমি দুইটা হাইড্রোজেনকে বের করে দিবা। একটা বের করবা এই পাশ থেকে, যদি এই পাশ থেকে বের করো, তোমরা সবাই জানো এখানে একটা সমযোজী বন্ধন ছিল। যখন হাইড্রোজেন বের হয়ে চলে যাবে, তখন এই ইলেকট্রন দুটো উপরে গিয়ে কি আয়ন গঠন করবে। আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করবা, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করবা। এখান থেকে একটা হাইড্রোজেন বের করলে পরে এখানে 3 ছিল না, এখানে CH কত 2 হয়ে গেল, আর এক হাত কি খালি হয়ে গেল। এক কথা, সে কিন্তু
একটা আয়ন গঠন করলো। চলো আমরা আয়নগুলোকে বসায় দিই। কার্বনের এক হাত খালি, এখানে বসায় দাও CH2 COO মাইনাস, CH2 COO মাইনাস, আবারও CH2 COO মাইনাস, CH2 COO মাইনাস। ভাইয়া এটাকেই বলা হয় হলো তোমার EDTA, ইথিলিন ডাইঅ্যামিন। এই যে দুইটা কার্বন জন্য কি দুইটা কার্বন জন্য কি ইথিলিন থেকে এটা আসছে। ইথিলিন ডাইঅ্যামিন কেন বলছে? দেখো আমরা সবাই জানি NH2 এটাকে বলা হয় অ্যামিন মূলক। কি মূলক? NH2 কে বলা হয় অ্যামিন মূলক। তো দেখো তো ভাইয়া এখান থেকে তুমি হাইড্রোজেনকে সরাই দিতে দুই হাত খালি হয়ে গেল না? এই অ্যামিন মূলক থেকে দুই হাত খালি করে নাও, তুমি হাইড্রোজেনকে সরাই দাও, যে N দুই হাত খালি, এই এক হাতে যুক্ত হয়েছে, এই একটা অ্যামিন মূলক, দুই হাত খালি, এই একটা হাতে যুক্ত হয়েছে। তার মানে মূলত এই Nটাকে বলা হয়েছে অ্যামিন মূলক। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন কেন? ডাইঅ্যামিন কেন বলছে? ডাইঅ্যামিন কেন বললো বলো তো? কারণ অ্যামিন কটা আছে? দুইটা। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, এই যে 1 2 3 4, এই যে এটা কি অ্যাসিটিক অ্যাসিড থেকে আসলো না? এটা কি? এই যে CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড থেকে আয়ন আসে নাই? অ্যাসিটেট আয়ন যেটা, যদিও অ্যাসিটেট আয়নে CH3 থাকে, এক হাত খালি করে দিয়েছি আমরা। এই অ্যাসিটেট যে আয়নটা আসছে, এই যে অ্যাসিটেট 4টা আয়ন আসছে, তাই বলা হয় EDTA, ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন দুইটা অ্যামিন জন্য ডাইঅ্যামিন, টেট্রা অ্যাসিডেট, টেট্রা 4টা জন্য কি টেট্রা, অ্যাসিডিক অ্যাসিড থেকে আসার জন্য কি অ্যাসিডেট বলা হচ্ছে। এই হলো যৌগ, এটা হলো EDTA। সেম জিনিস যদি আমরা এটার বেলায় দেখি, ফলো করো, এটার বেলায় দেখি, এখানে আছে হলো EDA, ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন কি? ডাইঅ্যামিন। আমরা যদি এটা আবারও করি, দেখো তো একটু, ইথিলিন ডাইঅ্যামিন, আমরা আরেকটা পেজ নিয়ে নেই। হ্যাঁ, ইথিলিন ডাইঅ্যামিন, দেখো ইথিলিন ডাইঅ্যামিনটা কীরকম? ইথিলিন EDA, ইথিলিন ডাইঅ্যামিন কীরকম? দেখো CH2 দুইটা, এবার এই পাশে দাও NH2 একজোড়া মুক্ত জোর, NH2 একজোড়া মুক্ত জোর। এই যে ইথিলিন দুইটা অ্যামিন জন্য কি ডাইঅ্যামিন। ভাই তোমরা সবাই জানো নাইট্রোজেনের একজোড়া কি থাকে? মুক্ত জোর ইলেকট্রন থাকে। এবার কোশ্চেন হলো তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া EDA বা EDA অথবা EDTA এরা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে? মনে প্রশ্ন আসতেছে না? যদি এই প্রশ্ন তোমার মনে এসে থাকে তাহলে একটু বোর্ডের দিকে তাকাও। সেটা বোর্ডের দিকে তাকাও, দেখো একদম সহজ একটা প্রসেস। আমরা এটা বোঝার আগে আমরা যদি এইটার গঠন দেখি, দেখো তো কপার 4টা, এখানে 2+, তো এটা একটা জটিল আয়ন, টেট্রাঅ্যামিন কপার আয়ন, তাই না? এটা জটিল আয়ন। কারণ ভাই আমরা দেখলাম যে অবস্থান্তর মৌলগুলো কি তোমার জটিল যৌগ তৈরি করতে পারে বা জটিল আয়ন তৈরি করতে পারে। তো কপার 2+ মাঝখানে এখানে গঠন কীরকম? কপার 2+, অ্যামিন কয়টা? 4টা। তাহলে NH3 আমরা জানি অ্যামোনিয়ার একজোড়া কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন। আর মুক্তজোড় ইলেকট্রন ছাড়া তো লিগ্যান্ডও হয় না। মনে রাখবা ফার্স্ট ব্র্যাকেটে যেটা ইউজ করে সেটা নাম লিগ্যান্ড কেন্দ্রীয় মৌল অবস্থান্তর মৌলের সাথে, কেন্দ্রীয় মৌল বা অবস্থান্তর মৌলের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। এই মুক্তজোড় ইলেকট্রনকে ওর দিকে ঠেলে দিবে, ওর দিকে ঠেলে দিবে, এর দিকে ঠেলে দিবে, মুক্তজোড়কে এর দিকে ঠেলে দিবে। ঠেলে দিয়ে দেখো 1 2 3 4 চারটা তোমার হচ্ছে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়েছে। ফলে এই কপার 2+-এর কার্যকারিতা কিন্তু আর থাকবে না। এবার সেম একই কাজ করে হচ্ছে EDA বা আরেকটা আছে আমার পড়বো একটু পরে, EDTA। এটা কিভাবে করে তুমি এটাকে একটু অন্যভাবে লিখে নাও, গুছাই লেখো। দেখো তো আমি যদি CH2 এখানে দেই এবং এই পাশে এসে যদি লিখি NH2, আবার এখানে এসে যদি লিখি NH2, দেখো তো এই যোগটা আর এই যোগটা সেম না? এটা বাঁকা করে লিখছি না আমি? একইভাবে আমি যদি এ পাশেও দেই CH2 দিয়ে যদি আমরা এখানে দিয়ে দেই NH2 একজোড়া মুক্তজোড় ইলেকট্রন, এখানে যদি লিখি NH2 একজোড়া মুক্তজোড় ইলেকট্রন, কোনো অসুবিধা আছে? 2 অণু EDA নিয়ে নাও, ইথিলিন ডাইঅ্যামিন নিয়ে নাও। এবার মাঝখানে দিয়ে দাও তুমি কপার 2+ আয়ন। এবার দেখো তো এই যে একজোড়া মুক্তজোড় আছে না? এই একজোড়া মুক্তজোড় কি করবে? এই একজোড়া মুক্তজোড় তোমার হচ্ছে এর দিকে ইলেকট্রন ঠেলে দিবে, এর দিকে ইলেকট্রন ঠেলে দিবে, এই মুক্তজোড় এর দিকে ঠেলে দিবে, এই মুক্তজোড় এর দিকে ঠেলে দিবে। তাহলে মোট দেখো তো এখান থেকে এই যে প্রত্যেকটা EDA এই যৌগগুলো দেখো তো এক জোড়া করে মানে এক জোড়া 2 জোড়া, এক জোড়া 2 জোড়া মানে মুক্তজোড় ইলেকট্রনের দিকে ঠেলে দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করলো না? তাহলে খাবারের মধ্যে যদি কপার 2+ এই
তোমার আয়নটা যদি থাকেও অর্থাৎ অবস্থানমূল যদি থাকেও তুমি এটাকে আমরা কি বলতেছি কিলেটিং এজেন্ট না, এটা কি কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট। এই যে কিলেটিং এজেন্টটা, এই কিলেটিং এজেন্ট দেখো তার মুক্ত জোর দিয়ে লিগ্যান্ডের মতো করে মুক্ত জোর দিয়ে সে কি করতেছে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। এই বন্ধনগুলো কি বন্ধন সন্নিবেশ, একাই মুক্ত জোর শেয়ার করতেছে, কপার কিন্তু দিচ্ছে না। তার মানে একাই যদি দিয়ে শেয়ার করে তাহলে কি সন্নিবেশ বন্ধন, তাহলে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। ফলে এটি এই কপার 2+ কিন্তু আর ওই খাবারের মধ্যে পচন ক্রিয়াটাকেও ত্বরান্বিত করতে পারতেছে না, আবার এই কপার 2+ খাবারের মধ্যে থাকলে পরে এ কিন্তু ভিটামিনকে নষ্ট করতে পারতেছে না, ফলে খাবার কিন্তু ভালো থাকবে। এভাবে মনে রাখবা কিলেটিং এজেন্ট তার নিজস্ব মুক্তজোর একজোড়া মুক্তজোর, এই যে এটার বেলায় ইডিডিআর বেলায় একজোড়া মুক্তজোর ইলেকট্রন তোমার হচ্ছে মানে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে সে কিন্তু অবস্থানদার মৌলের কার্যকারিতাটাকে নষ্ট করে দিচ্ছে, যার ফলে খাবারটা ভালো থাকতেছে। সেম একইভাবে মনে রাখবা এই জায়গাতে দেখো, সেম একইভাবে মনে রাখবা এখানে দেখো এই যে যৌগটা দেখো একটা কি কাজ করছে দেখো তো। এই যৌগের ভাইয়া একজোড়া মুক্তজোড় ইলেকট্রন, একজোড়া মুক্তজোড় ইলেকট্রন, আর এই যে চারিদিকে যে অক্সিজেন আছে না, এই যে চারিদিকে যে অক্সিজেন আছে না, প্রান্তের অক্সিজেনগুলো অক্সিজেন 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 অক্সিজেন, তাহলে ভাইয়া চারটা হলো অক্সিজেন, আর দুইটা হলো কি বলতো, দুইটা হলো নাইট্রোজেন। এরা এই 4টা অক্সিজেন এবং 2টা নাইট্রোজেন, এই যে গোলাপি কালার দেখালাম যেটা 4টা অক্সিজেন প্রান্তের আর 2টা নাইট্রোজেন, এরা কিন্তু ভাইয়া এগুলোকে মুক্তজোড় ইলেকট্রন, কি ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন। এরা মনে করো ধরো সাপোজ খাবারের মধ্যে ধরো কপার 2+ আছে, এরা কি করবে এই কপার 2+-এর সাথে এই যে মুক্তজোড়গুলো এগুলোকে ঠেলে দিবে এই মুক্তজোড় ইলেকট্রনগুলোকে। এই কিলেটিং এজেন্টটা আমরা ইডিটিওকে কি বললাম বলো তো, এটাও কি কিলেটিং এজেন্ট। ভাইয়া এই কিলেটিং এজেন্ট কি করবে এই মুক্তজোড় ইলেকট্রনগুলোকে ঠেলে দিয়ে তারা সন্নিবেশ বন্ধন গঠন করবে। কি বন্ধন, সন্নিবেশ বন্ধন গঠন করবে। মনে রাখবা যখন সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলবে তাহলে কয়টা সন্নিবেশ তৈরি হবে, মোট 6টা। কয়টা, 6টা, 1টা 2টা, আর এই যে ইলেকট্রনগুলো আছে না এগুলো ওর দিকে কি ঠেলে দিয়ে মোট 6টা সন্নিবেশ বন্ধন গঠন হবে। তাহলে একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকে রুটে আসছিল কি, সিকে রুয়েট। মনে রাখবা একটা কথা, সিকে রুয়েটে কি আসছিল যে কুয়েট রুয়েট চুয়েট যে একসাথে একটা পরীক্ষা হইতো আগে, সিকে রুয়েটে আসছিল যে ইডিটিএ এই যৌগটা তোমার হচ্ছে খাদ্যের মধ্যে থাকা ট্রেস এলিমেন্টের সাথে কতগুলো সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। অ্যান্সার হবে কয়টা বলো তো, 6টা। অ্যান্সার কি দিবা, 6টা। এই যে অক্সিজেনের সাথে 4টা আর নাইট্রোজেনের সাথে কয়টা বলো তো, 2টা। এই মোট মিলে 6টা সে কি সন্নিবেশ বন্ধন তৈরি করে। আর এই সন্নিবেশ বন্ধন যখন তৈরি করে ফেলবে তখন খাবারের মধ্যে যদি এই কপার 2+ আয়ন থাকে তাহলে সে কী হবে বলো তো, সে কিন্তু আর ঠিকমতো কাজ করতে পারবে না, সে প্রভাবপূর্বক কাজ করতে পারবে না, সে কিন্তু আর ভিটামিনকেও নষ্ট করতে পারবে না, সুতরাং খাবার কিন্তু ভালো থাকবে। এভাবে আমরা খাদ্যের মধ্যে যদি ইডিটিএ দিয়ে দেই তাহলে খাবারটা দীর্ঘদিন ভালো থাকবে, খাবারটা সংরক্ষণে ইডিটিএ ব্যবহার করা হয়। এমনকি আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিই তোমাদেরকে, বুয়েটে আসছিল, বুয়েটের এখন তো প্রিলিমিনারি হয় তোমরা জানো, এই গত বছরই বুয়েটে আসছে, সেটা বুয়েটের এমসিকিউটা কী ছিল যে ইডিটিএ ব্যবহার করার সময় সাধারণত পিএইচ মান কত রাখা হয়। মনে রাখবা সাধারণত ইডিটিএর বেলায় পিএইচ মান রাখা হয় হলো 10। পিএইচটা ইডিটিএর বেলায় খুবই গুরুত্বপূর্ণ, পিএইচ মান সাধারণত 10 টাকা হয়। এটা কিন্তু তোমার হচ্ছে ইডিটিএর বেলায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এই তো এভাবে তুমি সিকিউতে আসলে এর গঠন লিখে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিবা যে এই ইডিটিএ একটা যৌগ, এটিকে কিলেটিং এজেন্ট বলা হয়। এরা মুক্তজোড় ইলেকট্রনগুলোকে ওই ট্রেস এলিমেন্ট, খাবারের মধ্যে থেকে ট্রেস এলিমেন্টের দিকে ঠেলে দিয়ে তারা কি করে সন্নিবেশ বন্ধন গঠন করে। ফলে ওই আয়নগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যার ফলে এই আয়নগুলো কিন্তু আর ঠিকমতো কাজ করতে পারে না। এই যে আমরা একটু আগে কি দেখলাম দেখো তো ভাইয়া, এই যে এটা 2টা কাজ করে, খাদ্য পচনে প্রভাবক কাজ করে, আর হলো কি খাদ্যের ভিটামিন নষ্ট করে। সে খাদ্যের প্রভাবক রূপে কাজ করতে পারবে না, সে ভিটামিনকে নষ্ট করতে পারবে না, কারণ সে অলরেডি কিন্তু কিলেটিং এজেন্টের সাথে যৌগ তৈরি করে ফেলছে, যার ফলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এভাবে সে খাদ্যটাকে কি বলতো দীর্ঘদিন ভালো রাখে। তো দেখো তো ভাইয়া আমরা তো সিকিউটার কথা বলছিলাম তোমাকে, বোর্ড পরীক্ষায় সিকিউ কি দিয়েছি দেখো তো, যে ইডিটিএ এরকম একটা অপশনে দেওয়া ছিল, দিয়ে বলছে উপরে উল্লেখিত কিলেটিং এজেন্ট, অবশ্যই এটা কিলেটিং এজেন্ট, এটি কিভাবে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। বলছে বলে দিবা যে এটি ইডিটিএ এটি 6টি সন্নিবেশ বন্ধন তৈরি করে ট্রেস এলিমেন্টের সাথে। ফলে 2টা কাজ হয়। ফলে 1 নাম্বার, ফলে
প্রভাবন, এর প্রভাবন হবে, হ্যাঁ, প্রভাবন ক্রিয়া নষ্ট হয়। আর 2 নাম্বার মনে রাখবা, ভিটামিন নষ্ট করতে পারে না। ব্যাখ্যা এটুকু লিখবা, ওই যোগের চিত্র আঁকা দেবে ইডিটিকের, লিখে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা যে এরা ইডিটিকের সাথে 6টি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। আর এই সন্নিবেশ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় তোমার হচ্ছে এই ইডিটিএটা খাদ্যের মধ্যে থাকা যে তোমার হচ্ছে এই যে Fe2+, Fe3+, খাদ্যের মধ্যে যেগুলো আছে, যে হয়ে গেল যে খাদ্যের মধ্যে, তারপর হলো কোবাল্ট 3+, এই যে আয়নগুলো, অবস্থান্তর আয়নগুলো, এইগুলো তোমার ইডিটিএর সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ফলে এগুলোর কার্যকারিতা আর থাকে না, যার ফলে সে প্রভাবন ক্রিয়াও করতে পারে না, অর্থাৎ প্রভাবন ক্রিয়া তার নষ্ট হয়ে যায় ওই এলিমেন্টগুলোর, অবস্থান্তর মৌলগুলোর, এমনকি সে ভিটামিনকেও নষ্ট করতে পারে না। এভাবে সে খাদ্যটাকে দীর্ঘদিন ভালো রাখে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো যে কিভাবে তোমার হচ্ছে ইডিটিএর সাহায্যে খাদ্যটাকে সংরক্ষণ করা যায়। আমি আবারও বলি, রসায়নের প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসের মধ্যে লুকায় আছে কেমিস্ট্রি। এই জন্য রসায়নের তোমরা প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় এটাকে তোমরা বলো রিডিং চ্যাপ্টার। তুমি যদি এরকম রাসায়নিক যৌগ দিয়ে ব্যাখ্যা দাও, স্যার তোমাকে মার্ক কাটবে না। আমি নিজে এই পঞ্চম চ্যাপ্টার থেকে অ্যান্সার করছিলাম কিন্তু বোর্ড পরীক্ষায়। এখানে কিন্তু সিকিউ স্যাররা মার্ক কাটে না, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু রাসায়নিক বিক্রিয়া প্লাস তুমি একদম সুন্দর করে কেমিস্ট্রি ব্যাখ্যা দিতে পারবা। আমরা আজকে লেকচার 1 নিলাম, আমরা পরবর্তী লেকচারগুলোতে এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে একদম স্টেপ বাই স্টেপ সাজাই দিব। তোমরা যারা এইচএসসি 26 বোর্ড পরীক্ষা দিবা বা এইচএসসি 27 যারা আসো, সবার জন্য ক্লাসগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমার কাছে আমাদের ভিডিও নোটিফিকেশনটা আগে চলে যায়। এমনকি আমাদের পেজও আছে, পেজের নাম হলো কেমিস্ট্রি মজা, তোমরা সেখানেও কি জয়েন হয়ে থাকতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।